সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় 12 ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়টির আজকে অষ্টম অংশ আমরা আলোচনা করব। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল, সতর্কতা ও করণীয়, এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল, ব্যাড ইম্প্যাক্টস অফ ইউজিং কেমিক্যালস ফর ইনক্রিজিং ফুড প্রোডাকশন। জমির পরিমাণ বাড়ছে না, অথচ অধিক ফসল প্রয়োজন, যেহেতু খাদ্যের চাহিদা বেশি, যেহেতু মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক ও হরমোন জাতীয় ঔষধ ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়তই। তাহলে এই যে প্রতিনিয়তই কীটনাশক, হরমোন জাতীয় ঔষধ এবং রাসায়নিক সার বা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে খাদ্য উৎপাদন করার জন্য, খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য, এর একটা ক্ষতিকর দিক কিন্তু আছে। সেটি কিন্তু কেবল জমির উপর পড়ছে না, সেটি কিন্তু মানুষের উপর পড়ছে এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ পরিবেশের উপর কিন্তু এর প্রভাব পড়ছে। ফসলের উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু তাতে মাটির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিকর প্রভাব পড়ছে ফসলের উপর। অর্থাৎ সেই ফসলটি যারা খাচ্ছে, সেই ফসলটি যারা বিক্রি করছে, সেই ফসলটি যারা বহন করছে, তাদের প্রত্যেকের কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যা মানুষের শরীরে প্রবেশ করে, যেটা সবচেয়ে ঝুঁকির ব্যাপার। মানুষের শরীরে প্রবেশ করে এই কীটনাশক ফলের সঙ্গে, সবজির সঙ্গে মানুষের শরীরে ঢুকে যায় এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির জন্ম দেয়। আচ্ছা, শাকসবজিতে এসব রাসায়নিক স্প্রে করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা না করে সংগ্রহ করে খাওয়ার কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। অর্থাৎ শাকসবজিতে রাসায়নিক স্প্রে করা হচ্ছে, যে কোনো কারণেই হোক, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য হোক বা দ্রুত বর্ধনের জন্য হোক, বা অধিক ফলনের জন্য হোক, রাসায়নিক স্প্রে করা হচ্ছে। করার পরে সেটি আবার নির্দিষ্ট সময় আছে যে 15 দিন পর এই সবজি ক্ষেত থেকে নিয়ে তারপর খাওয়া যাবে, এর আগে নয়, যেহেতু ওই রাসায়নিক স্প্রে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সেই 15 দিন আগেই সেটি 7 দিন না যেতেই সেটি আবার তুলে বাজারে নিয়ে যাচ্ছে এবং দেদারসে বিক্রি হচ্ছে, মানুষ কিনে খাচ্ছে এবং অসুস্থ হচ্ছে। এই যে বিষয়গুলো, এতে পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। অর্থাৎ আমাদের যে পাকস্থলী থেকে শুরু করে সম্পূর্ণ পরিপাকতন্ত্র, প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু খাদ্যের সঙ্গে এই কীটনাশক, এই রাসায়নিক দ্রব্য গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। ফসলের অস্বাভাবিক বৃদ্ধির জন্য ও উৎপাদন বৃদ্ধির জন্য নানা ধরনের রাসায়নিক ফসলে স্প্রে করা হচ্ছে, যার প্রভাব মানুষের হরমোনেও পড়ছে। অর্থাৎ যখন কোনো ফসল দ্রুত বর্ধন হওয়ার জন্য, দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য বা অধিক উৎপাদনের জন্য কোনো স্প্রে করা হবে রাসায়নিক দ্রব্য, সেটির প্রভাব কিন্তু সেটি যখন মানুষ গ্রহণ করবে, খাবে, তখন মানুষের শরীরে মিশে গিয়ে মানুষের হরমোনেও কিন্তু একটা পরিবর্তন চলে আসবে সেটির প্রভাবে, সেই রাসায়নিক এর প্রভাবে। এটি কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তাহলে যেমন কিডনি ফেলিওর, লিভার সিরোসিস, এই ধরনের রোগ কিন্তু অহরহ ইদানিং দেখা যাচ্ছে। কীটনাশক স্প্রে করার কারণে পাখি, পুকুর, নদী, খালের মাছ, প্রকৃতির উপকারী পোকামাকড়ও কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ কীটনাশক স্প্রে করলে সেই কীটনাশকে পোকামাকড় মারা যাচ্ছে, ক্ষতিকর পোকামাকড় মারা যাচ্ছে, সঙ্গে কিন্তু ভালো পোকামাকড়গুলোও মারা যাচ্ছে। এর পাশাপাশি অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য, যে এই খাদ্য শৃঙ্খলের যে প্রাকৃতিক একটা ভারসাম্য আছে, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।
আবার সেই কীটনাশক কিন্তু যাচ্ছে পুকুরে, যাচ্ছে বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরে যাচ্ছে, ফসলের ক্ষেত থেকে নদী নালায় যাচ্ছে। হ্যাঁ, সেখানে গিয়ে মাছ কিন্তু সেটা আবার সেই কীটনাশক মাছ খেয়ে ফেলতেছে বা মাছ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে পাখি, যেমন একটা পোকামাকড়, যখন একটা পাখি ফসলের ক্ষেত থেকে খাচ্ছে, খেয়ে সেই পোকামাকড়ে কিন্তু স্প্রে করা রাসায়নিক দ্রব্য, তখন সেই পোকাটা খেয়ে ফেললে পাখিটাও কিন্তু তখন মারা যাচ্ছে। তাহলে প্রকৃতির মধ্যে কিন্তু একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে এই কীটনাশক স্প্রে করার কারণে। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাদ্য উৎপাদন অধিক বৃদ্ধি করার জন্য এই যে প্রয়াস, এটার কারণে কিন্তু প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে স্প্রে করতে গিয়ে কিন্তু আবার যেটা হচ্ছে, কীটনাশক স্প্রে করতে গিয়ে কৃষকও কিন্তু বুঝতেছে না এই কীটনাশক নাক দিয়ে ঢুকলে কতটুকু শরীরে ক্ষতি হবে, কিন্তু সে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং ইন দ্য লং রান, মানে দীর্ঘমেয়াদী যদি চিন্তা করা হয়, তার বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু ভবিষ্যতে দেখা দিচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, খাদ্য, এবার আসি খাদ্য সংরক্ষণে। এতক্ষণ আমরা আলোচনা করলাম খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল, আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণে, প্রিজারভেশনে রাসায়নিক ব্যবহারের কুফল কী। ব্যাড ইম্প্যাক্ট অফ ইউজিং কেমিক্যালস ফর ফুড প্রিজারভেশন। মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয়, তাই বিশ্বে খাদ্যের ব্যবসায় কিন্তু খুব জমজমাট। খাদ্য ও খাদ্যজাতীয় দ্রব্য পচনশীল, সহজেই অল্প সময়ের মধ্যে পচে যায়। ব্যাকটেরিয়াজনিত কারণে খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হয়ে যায়। তাই পচনশীলতা থেকে রক্ষা করার জন্য এই ধরনের পণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার কিন্তু হয়ে থাকে। অর্থাৎ একটি ফল হয়তো 3 দিন তার আয়ু আছে, 4 দিন আছে, 4 দিন সে ভালো থাকবে, 4 দিন পরে সে পচে যাবে। সেটিকে বিভিন্ন রাসায়নিক স্প্রে করে এমনভাবে রাখা হচ্ছে সেটি 15-20 দিন, 1 মাসেও কিছু হচ্ছে না। তো এটি একটি মারাত্মক ব্যাপার যে সেই ফল কিন্তু মানুষ খাচ্ছে এবং খাওয়ার সময় কিন্তু সেই রাসায়নিকও মানুষের পেটে চলে যাচ্ছে, শরীরে মিশে যাচ্ছে এবং মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করছে। এটি অবশ্য উন্নত দেশে এমন দেখা যায় না, আমাদের মতো দেশে হরহামেশা এই ব্যাপারগুলো ঘটছে। আমরা দেখছি, তারপরও আমরা জানছি, তারপরও এর মধ্যেই আমরা চলছি। এছাড়াও খাদ্যের রং সৃষ্টি করার জন্য, অর্থাৎ খাদ্যকে বিভিন্ন ধরনের কালার দিয়ে কালারফুল করার জন্য, যেমন ধরা যাক কেক, হ্যাঁ, যেমন বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য কেক বানানো হয়, কেক কাটা হয়, সেই কেকগুলোতে কিন্তু নানান রকমের রং দিয়ে সুন্দর করে কালারফুল করে সাজানো হয়। তো সেগুলো কিন্তু কেমিক্যাল, সেগুলো কিন্তু শরীরের জন্যে মানে উপকারী কিছু নয়। এই যে খাদ্যের রং মেশানো হচ্ছে, বা কেক ব্যতীত আরও অন্যান্য খাদ্যেও কিন্তু রং মেশানো হচ্ছে, ফ্লেভার দেয়া হচ্ছে কেমিক্যালের মাধ্যমে, ঘ্রাণ মেশানো হচ্ছে, হ্যাঁ, স্বাদ, সৌন্দর্য, ঘনত্ব ইত্যাদি বাড়াতেও কিন্তু রাসায়নিক দ্রব্যের ব্যবহার লক্ষণীয়। এবং এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, মানুষ কিন্তু, আমাদের দেশের মানুষ কিন্তু থোড়াই কেয়ার, মানে কোনো কেয়ারই করছে না যে এটা আসলে সমস্যা হতে পারে বা কিছু। সেই লেভেলের, সেই পর্যায়ের সচেতনতা কিন্তু মানুষের মধ্যে দেখা যায় না। একটা সীমিত পর্যায় পর্যন্ত এই সকল পণ্যে রাসায়নিক দ্রব্য, এই রং, ঘ্রাণ, স্মেল, এই বিষয়গুলো মেশানো যেতে পারে একটা সীমিত পর্যায় পর্যন্ত। এই রাসায়নিক দ্রব্য মেশানো যাবে, মানে খুবই লিটল, সীমিত পর্যায়ে মেশানো যাবে, কিন্তু এই সীমিতর সুযোগ নিয়ে কিন্তু যারা এই খাদ্যের ব্যবসা করছে তারা কিন্তু হরদম তারা মিশিয়ে যাচ্ছে, অহরহ তারা মিশিয়ে দিচ্ছে খাদ্যের মধ্যে, সেটার কোনো লিমিট নাই। সেটা সেটা নিয়ন্ত্রণের কিন্তু প্রত্যক্ষ কোনো ব্যবস্থাও কিন্তু পরিলক্ষিত হয় না, আমরা চারপাশে যা দেখি আর কি সেটা থেকে। আচ্ছা, উন্নত দেশগুলোতে কিন্তু এগুলো নিয়ন্ত্রণের শক্তিশালী ব্যবস্থা আছে, হ্যাঁ, একটা সিস্টেম আছে যে এগুলো মাত্রাতিরিক্ত, এই যে সীমিত পর্যায়ে ব্যবহার করা যাবে, তার অতিরিক্ত ব্যবহার করলেই দেখা যাবে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে তার ব্যবসার, অথবা তার ব্যবসা লাইসেন্স বাতিল হবে এবং তার একটা মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হবে, জেল জরিমানা হবে, হ্যাঁ, এরকম
শক্তিশালী আইন এবং তার প্রয়োগ, কিন্তু আমাদের দেশে কিন্তু এত শক্তিশালী প্রয়োগ কিন্তু দেখা যায় না। আচ্ছা, আইন থাকলেও কিন্তু তার প্রয়োগের অভাবে অসাধু ব্যবসায়ীরা ব্যাপকভাবে এই রাসায়নিক দ্রব্যের ব্যবহার করছে। অর্থাৎ আইন আছে কিন্তু প্রয়োগটা অত জোরালোভাবে আমাদের দেশে নেই। তাই খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল, এই যে ব্যাপারটা, এই ব্যাপারে ক্রেতা সাধারণ অর্থাৎ সাধারণ মানুষ যারা, সমাজের সাধারণ মানুষ, তারা একদিকে যেমন অসচেতন, আরেকদিকে অসহায়। তারা সচেতন হয়েও অনেক সময় মনে করে যে আমি একা সচেতন হয়ে কী করব। এটা একটা টোটাল ব্যাপার যে একটা দেশে সামগ্রিক একটা চিন্তা চেতনায় যদি পরিবর্তন আসে, মানসিকতায় যদি পরিবর্তন আসে, সচেতনতা আসে, তাহলেই কিন্তু এটা পরিবর্তন সম্ভব। ক্রেতা সাধারণ মানুষ কিন্তু একদিকে অসচেতন হয়, তারা মানে ডোন্ট কেয়ার মোডে কিনছে খাচ্ছে, সচেতনতা নেই। আবার অনেকে আছে কিছুটা সচেতন, আবার অসহায় ফিল করে যে এটা নিয়ে কি হবে। আচ্ছা, কার্যত আমাদের দেশের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থাটি দুর্বল হওয়ার কারণে বা জনবলের ঘাটতির কারণে, বিভিন্ন কারণে হতে পারে, নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিছুটা দুর্বল রয়েছে। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সেটাকে ফাঁকি দিয়ে, নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা খাদ্যদ্রব্যে মাছ, তরিতরকারি, ফলমূল সহ সর্বত্রই ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মেশাচ্ছে। সেই রাসায়নিক দ্রব্যগুলো কি? যেমন ফরমালিন আছে, সালফাইডস, সালফার ডাইঅক্সাইড, নাইট্রেটস, অ্যালজিনেট ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহার করছে। খাদ্যকে আকর্ষণীয় করতে বিভিন্ন কালারিং এজেন্ট ব্যবহার করা হয়। ফলে বিভিন্ন বয়সের মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে। কিন্তু এইসব রাসায়নিক মানবদেহে কোষের ক্ষতি করায় ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। অর্থাৎ মানবদেহের যে কোষ, মানুষ খেলে সেই খাদ্য, কীটনাশক, রাসায়নিক কিন্তু কোষে কোষে চলে যাচ্ছে মানুষের শরীরে, এবং যার প্রেক্ষিতে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষতি করায় কিডনি, লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে মারাত্মক রোগের সৃষ্টি করছে এই রাসায়নিক। শরীরে চর্বি বৃদ্ধি পাওয়ায় হার্টের রোগ বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস রোগ বাড়ছে, যেগুলো কিন্তু মারাত্মক রোগ। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ছে। অর্থাৎ যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কারোর শরীরে কমে যাবে, কারোর শরীরে যখন শরীর কিছুটা দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে, তখনই কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি এসে সংক্রমণ ঘটাবে শরীরে, এবং শরীরে রোগ ব্যাধি বাসা বেঁধে ফেলবে। এই হচ্ছে খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের যে কুফলগুলো আমরা ব্যাড ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম। এরপর হচ্ছে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয়। এখন আমরা উৎপাদন বৃদ্ধিতে যে রাসায়নিক ব্যবহার হচ্ছে, আবার সংরক্ষণেও রাসায়নিক ব্যবহার হচ্ছে, সেটার জন্য করণীয় কী আছে, সতর্কতা কী আছে এবং করণীয় কী আছে, কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে। কশন অ্যান্ড ডিউটি টু ইউজ অফ কেমিক্যাল ইন ফুড প্রোডাকশন অ্যান্ড প্রিজারভেশন। নাম্বার 1 হচ্ছে সরকারের করণীয়, ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ প্রকৃত অর্থে কিন্তু সরকারকেই উদ্যোগ নিতে হবে। জনগণ বা সাধারণ মানুষ, ক্রেতা সাধারণত কিনে খাবে, তাদের মধ্যে সচেতনতার ঘাটতি থাকবে, সেটা তো ঠিক আছে, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে এই অবস্থার পরিবর্তন ঘটাবে এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবে, কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, এটা সরকার চাইলে কিন্তু অবশ্যই এটা সম্ভব। এখানে একটা এফোর্ট দিতে হবে, যে জনবল নিয়োগ দিতে হবে এবং তাদেরকে মাঠে নামিয়ে দিতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে সরকারের কিন্তু করণীয় এখানে রয়েছে। সরকার যদি চায়, যেমন ফরমালিন এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে, এবং সেটাতে কিন্তু সরকার অনেকটাই সফল হয়েছে। এখন কিছুটা কমে এসেছে ফরমালিনের ব্যবহার, ফলমূলে যে ফরমালিন দিয়ে রাখা হয় সেই রাসায়নিকের ব্যবহারটা কিন্তু কমে এসেছে এখন কিছুটা। তো এভাবে সরকার যদি আন্তরিক হয়, যেমন রাসায়নিক দ্রব্যের আমদানি এবং উৎপাদন দেশের বাইরে থেকে আমদানি করছে এবং দেশের ভিতরে উৎপাদন করছে, এই বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কতটুকু আমদানি করছে কোনো প্রতিষ্ঠান, কেন আমদানি করছে, কোথায় ব্যবহার করা হবে,
সেটা কি কোনো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে, নাকি কোনো গবেষণাগারে ব্যবহার করা হবে, নাকি সেটা ফলমূলে দেওয়ার জন্য বা কৃষিকাজে ব্যবহার করার জন্য কীটনাশক অতিমাত্রায় কেউ যদি আমদানি করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, কেন নিয়ে আসছে এই রাসায়নিক দ্রব্য বাইরে থেকে, কেন সে নিয়ে আসবে, তার উদ্দেশ্যটা জানতে হবে এবং ক্ষেত্রটা জানতে হবে। সঠিক হলে তবেই সে আমদানি করতে পারবে, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার হচ্ছে সরকারকে কিন্তু এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করার জন্য মানুষের মধ্যে এবং এই উৎপাদনকারী যারা কৃষক রয়েছে তাদের মধ্যে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকার উদ্যোগ নিয়ে যদি মানুষকে সচেতন করতে চায় তাহলে কিন্তু সেটা সম্ভব। আচ্ছা, 2 হচ্ছে খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতার করণীয়, ডিউটি অফ ফুড প্রডিউসার্স অ্যান্ড সেলার্স। অর্থাৎ খাদ্য যারা উৎপাদন করছে, কৃষক যারা খাদ্য উৎপাদন করছে তারা কিন্তু অনেক কিছু নিয়েই ওয়াকিবহাল না। অর্থাৎ কীটনাশক প্রয়োগ করলে কী হবে, কীটনাশক নাকে চলে যাচ্ছে, স্প্রে করছে, নাকে চলে যাচ্ছে, শরীরে চলে যাচ্ছে, বা ত্বকে সেটা লেগে যাচ্ছে, সেটা তার জন্য ক্ষতিকর কিনা সে ব্যাপারে সে ওয়াকিবহাল না। বা একটা মাত্রায় সে স্প্রে করছে, সেই মাত্রার চেয়ে যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে কি ঘটবে সেটার ব্যাপারে সে কনসাস না, সচেতন না। তাহলে খাদ্য উৎপাদনকারীকে কিন্তু সচেতন হতে হবে, সচেতন হয়ে এগুলো ব্যবহার করতে হবে এবং এগুলো অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর হচ্ছে বিক্রেতাদের করণীয় হচ্ছে, বিক্রেতারা উৎপাদনকারীর কাছ থেকে যখন কিনবে তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবে যে এটা সঠিক কিনা, অর্গানিক কিনা এবং সঠিক মানের খাদ্য কিনা, প্রাকৃতিক খাদ্য কিনা। হ্যাঁ, এখানে রাসায়নিক যদি মেশানো থাকে তাহলে সেই খাদ্য কিনে আবার বিক্রি করার ব্যাপারটি কিন্তু বন্ধ করতে হবে। কাদের? বিক্রেতাদের। তাহলে কিন্তু এটা সম্ভব। আবার হচ্ছে যে গ্রাহক বা ভোক্তাদের করণীয় রয়েছে, ডিউটি অফ কাস্টমার্স আর কনজিউমার্স। অর্থাৎ যারা কিনে ভোগ করবেন, খাবেন, তারা খাদ্য কেনার সময় দেখে যদি কেনে, যদি অর্গ্যানিক মনে হয় এবং যাচাই বাছাই করে ভালো মানের খাদ্য যদি কেনে তাহলে কিন্তু, এবং খারাপ মানের খাদ্য যদি, ফলমূল যদি কেউ বিক্রি করছে, কিনবে না, আর ফলমূল খেলাম না, 7 দিন খাবো না, 10 দিন 15 দিন খাবো না, অসুবিধা নেই, তখন কিন্তু সেই বিক্রেতার এই রাসায়নিক দ্রব্য মেশানো ফলমূল নিয়ে কিন্তু সে আর বসবে না এবং সে যখন দেখবে তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, চলছে না, তখন কিন্তু সে চিন্তা করবে যে আমি ভালো মানের এবং রাসায়নিক দ্রব্য ব্যতীত যে খাদ্য আছে, ফলমূল আছে, সেগুলোই আমি বিক্রি করব। তখন কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। তো সেই হিসেবে গ্রাহক এবং ভোক্তাদেরও কিন্তু করণীয় রয়েছে। গণমাধ্যমের করণীয়, ডিউটি অফ মাস মিডিয়া যেটা করতে পারে, গণমাধ্যম, টেলিভিশন, রেডিও বা এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ, এই গণমাধ্যম কিন্তু ব্যাপকভাবে কিন্তু মানুষের মধ্যে, ক্রেতা বিক্রেতা, সাধারণ মানুষ, সকল ধরনের মানুষের কাছে কিন্তু এই মেসেজগুলো পৌঁছে দিতে পারে, এই তথ্যগুলো পৌঁছে দিতে পারে যে খাদ্য উৎপাদন সংরক্ষণে রাসায়নিক ব্যবহার করা যাবে না, তাহলে আমরা সামগ্রিকভাবেই আমরা দেশের ক্ষতি করব, আমরা ক্ষতির সম্মুখীন হব। তাহলে এই বিষয়গুলো যদি মানুষের নজরে নিয়ে আসা যায়, মানুষের সচেতনতার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই এটার প্রতিকার সম্ভব। তাহলে আজকে এই ছিল আলোচনা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এবং খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের কুফল এবং খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে সতর্কতা ও করণীয়। তোমরা বাসায় আরেকটু দেখে নিবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।